নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে পূর্ণমান 50 নম্বরে যে কোশ্চেন আছে, সর্বশেষ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি, সেটা করাবো। তো বেসিক্যালি এই ভিডিওটার পার্ট হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, এবং একটা টোটাল ভিডিও আসবে যেখানে তোমার সবগুলো একসাথে একটা ভিডিওতে থাকবে। সব বিষয়গুলো, পরিবেশ ও বিজ্ঞান, বাংলা, ইংরাজি, অঙ্ক, স্বাস্থ্য, শরীরশিক্ষা। তো বেসিক্যালি এটার পার্ট হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। তো বেসিক্যালি দেখো, ফার্স্টে তোমাদের রয়েছে 6টা এমসিকিউ। তো যারা এই চ্যানেল নতুন রয়েছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিচের দিকে লাল রঙের বাটনটা রয়েছে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে তোমাদের রয়েছে চাপের এসআই একক, সেটা হচ্ছে নিউটন পার বর্গমিটার। সেখানে দুটো একই অপশান আছে, বাট তোমরা লিখবে নিউটন পার বর্গমিটার। তারপর রয়েছে আইসোবাদের ক্ষেত্রে যেটি সঠিক সেটি হচ্ছে ভর সংখ্যা সমান, ঘয়েরটা। তারপরে দেখো, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করা নানা উৎসেচক থাকে সেটা হচ্ছে লাইসোজোম। ওকে, তারপরে 1.4টা হচ্ছে তোমার যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি হচ্ছে গ্লুকোজ। এবার দেখো, যেটা রয়েছে ডিমপোনা প্রতিপালন করা হয় যেটাতে, সেটা হচ্ছে আঁতুড়পুকুর। তারপরে হচ্ছে মৌমাছিদের জীবনে 4টি সঠিক দশা হচ্ছে, ক্রম হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, তারপরে পূর্ণাঙ্গ মানে গয়েরটা। এবার আসছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে 2.1-এ কী লেখা আছে দেখো, কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? বেড়ে যায়। লিখতে হবে বেড়ে যায় এখানটায়। তারপরে আছে ড্যাশ কোম্পানি হলো বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। বায়ুর। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2.3, ড্যাশের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে, সেটা হচ্ছে ক্যাফিনের। কাজ হলো আঁকা ফয়সি ক্যাফিনের, এটা লিখতে হবে ওই জায়গাটায়। এরপর আমরা ঠিক ভুলগুলো করব 3-এর দাগের। 3.1 হচ্ছে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে বস্তু ওজন মাপা হয়, এটা হচ্ছে সঠিক। জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে, এটাও সঠিক। তারপরে 3.3, সবুজ চায়ে ভিটামিন কে থাকে, এটাও সঠিক। তাহলে সত্য মিথ্যা বা সঠিক ভুলগুলো সবগুলো সঠিক হলো। নেক্সট দেখো, এখানে 4-এর দাগে 6টা কোশ্চেন আছে। সো আমরা এই 6টা কোশ্চেনকে একসাথে অ্যান্সার করব। ফার্স্টেরটা কোশ্চেনগুলো পড়ে নিই। ফার্স্টেরটা হচ্ছে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ সো বেসিক্যালি আমরা চলো দেখে নিই কোশ্চেনের অ্যান্সারগুলো। তাহলে দেখো 4.1-এর যেটা রয়েছে সেটা হচ্ছে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ দিয়ে বল দিয়ে আকর্ষণ করে। উত্তর যেটা হচ্ছে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 1 × 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে, অর্থাৎ এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটাতে হচ্ছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজানো হলো, সোডিয়াম, লোহা, হাইড্রোজেন, কপার ইত্যাদি ইত্যাদি। এর থেকে কি এটা বলছে তড়িৎ ধনাত্মক ধাতু কোনটা বেশি? সব ঠিক আছে, হচ্ছে সোডিয়াম। উত্তর তোমরা এখান থেকে এতটুকু লিখবে। 4.3, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? তাহলে কি লিখবে? চোখের রেটিনায় উপস্থিত দণ্ডাকার রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। 4.4, আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল আর অক্সিজেনে ভেঙে দেয় সেটা হচ্ছে আমার ক্যাটালেজ। 4.5, বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল সম্ভব হয় কিসের জন্য? বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকলে, বায়ুর আর্দ্রতা বেশি হলে বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল সম্ভব। তাহলে কিসের জন্য? জলীয় বাষ্প আর বায়ুর আর্দ্রতা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? লিটার হচ্ছে বিছালি, অর্থাৎ ছোটো ছোটো খাটো কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান তুলো বীজ আর জবের তুষ, ভুট্টা আমের খোসা দিয়ে
মেঝেতে বেসানো হয়, এটাকে বলা হয় যে লিটার। যারা মুরগি চাষ করে তারা ভালো বুঝবে। তাহলে 4-এরগুলো অ্যান্সার হয়ে গেল। এবার আমরা করব 5-এরগুলো অ্যান্সার। সো 5-এর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 60টি কোয়েশ্চেন, 2 নাম্বার করে। সো কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও। কুলম্বের গাণিতিক রূপ, তারপরে তোমাদের শুকনো ঠান্ডা পরিবেশ, তারপরে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ, জলে অ্যামোনিয়া দ্রবীভূত ইত্যাদি। এগুলো আমরা পরপর অ্যান্সারগুলো দিতে থাকবো। তাহলে দেখতে থাকো। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ কুলম্বের সূত্র গাণিতিক রূপটা লেখো আর এসআই এককে কে এর রাশিটির এসআই একক উল্লেখ করো। তাহলে গাণিতিক রূপটা হচ্ছে এফ সমান কে ইন্টু Q1 Q2, এটা 1 এটা 2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখানে কে হচ্ছে ধ্রুবক, Q1 Q2 হচ্ছে আধানের পরিমাণ, আর হচ্ছে বস্তু আধান দুটোর দূরত্ব, এফ হচ্ছে বল। কে এখানে নির্ভর করে মধ্যবর্তী অঞ্চলের উপর কি পদার্থ আছে। কে এর এসআই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। 5.2 খুব ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। কোনো কোনো প্রাণীর চামড়ার নিচের দিকটা ফ্যাটের পুরো আস্তরণ থাকে। কোনো কোনো প্রাণীর চামড়ার উপরে ঘন লোম থাকে। কোনো কোনো প্রাণীর অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। কোনো কোনো প্রাণীর পা বরফের মতো হয়। তাহলে এগুলো দেখা যায়, লিখতে পারো। 5.3 উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? কোনো রাসায়নিক বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়কসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, যার কারণে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়, বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই জন্যে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়। এরপর আছে ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়। সো এখানে রোগ আছে শুধু, এখানে ইনফ্লুয়েঞ্জা বানানটা হতো কি কি লক্ষণ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হলো জ্বর, নাক দিয়ে জল পড়া, গলায় ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, কাশি, অবসাদগ্রস্ত, এইগুলো হচ্ছে লক্ষণ। 5.5 যেটা হচ্ছে সেটা হচ্ছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার যে তাপগ্রাহী পরিবর্তন হয় সেটা তুমি কি করে বুঝবে। তাহলে কি করতে হবে, একটা টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হবে, জলে দ্রবীভূত করা হলো। দ্রবীভূত করলে টেস্ট টিউবের গায়ে জলের ফোঁটা জমেছে। এর থেকে পর্যবেক্ষণে প্রমাণিত হলো যে এই যে পরীক্ষা সেই পরীক্ষাটা তাপগ্রাহী পরীক্ষা, অর্থাৎ পরিবেশ থেকে সেটা তাপ নেয়। 5.6 যক্ষ্মা রোগের লক্ষণগুলি কি কি। যক্ষ্মা রোগের লক্ষণ হচ্ছে ভয়াবহ কাশি, তার সাথে রক্ত পড়া, রাতের দিকে বাড়া কাশি, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। বাইরে যে পাতলা পর্দা থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলা হয়। এটি ছিদ্রযুক্ত হয়। এই পর্দা কোষকে পরবর্তী অন্য কোষ থেকে আলাদা রাখে, এটা হচ্ছে কাজ। এই কোষে নির্দিষ্ট আকার দেয় কোষকে। 5-এর দাগেগুলো অ্যান্সার হয়ে গেল। 2 নম্বরের কোশ্চেন যেগুলো ছিল। এবার আসছে 6-এর দাগেগুলো। 6-এর দাগেগুলো হয়ে গেলেই তোমাদের পরিবেশ ও বিজ্ঞান যেটা আছে ক্লাস 8-এর সেটা শেষ হয়ে যাবে। তো বেসিক্যালি 6-এর কোশ্চেনগুলো একবার দেখে নিই আমরা। 6-এর কোশ্চেনগুলো যেটা আছে, জল, মিথেন, অ্যামোনিয়ার অণুর গঠন দেখাতে বলেছে। কে এন্ডোপলিয়াম জালিকার গঠন আর কাজ করেছে, একটা অঙ্ক দিয়েছে। জৈব সার অজৈব সার ভালো সেটা ব্যাখ্যা করতে দিয়েছে। আর দিয়েছে তরলের বাষ্পায়ন হার কার উপর নির্ভর করে, কৃত্রিম মাছ কিভাবে তৈরি করা হয়। চলো এই অ্যান্সারগুলো পরপর দেখে নিই। তো 6.1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 6.1 তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলের প্রাথমিক গঠনটা এইভাবে দেখতে, মিথেনেরটা এইভাবে এবং অ্যামোনিয়ারটা এইভাবে দেখতে।
এবং 6.2 এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন দেখতে 3 ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকা আছে, যথা সিস্টারিন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে টিউবিউলস। ওকে, সো এটা হচ্ছে তোমাদের গঠন। এবার গঠনের ক্ষেত্রে লম্বা চওড়া শাখা ইত্যাদি করে দেওয়া আছে সিস্টারিনি, আর একটা হচ্ছে ভেসিকলটাও দেওয়া আছে এখানে, তারপর এটা দেওয়া আছে, তোমরা দেখে পজ করে লিখে নিতে পারো। এবার আসছে এন্ডোপ্লাজমিক জালিকার কাজ, মানে এটা গঠন গেল, এবার কাজ আসছে। কাজের দিক থেকে দেখো যেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ প্রাচীরের মাঝে স্বরূপ সাইটোপ্লাজম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অমসৃণ জালিকা প্রোটিন সংশ্লেষ করে, মসৃণ জালিকা ফ্যাট সংশ্লেষ করে। রেটিকুলাম কোষ প্রাচীর নির্মাণে সাহায্য করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এই কটা হচ্ছে এন্ডোপ্লাজম জালিকার কাজ। 6.3 যেটা হচ্ছে সেটাতে দিয়েছে দেখো তামার আপেক্ষিক তাপ দিয়েছে, অর্থাৎ আমাদের যে এইচটা সেটা বার করতে, H=m/s/T হয়। তাহলে এখানে লেখা আছে m দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধি দেওয়া আছে। তাহলে প্রয়োজনীয় তাপ সমান হচ্ছে 70 × 0.09 × 20 সমান হবে তোর 7 × 63 গুণে 126 ক্যালোরি। এটা হবে অ্যান্সার। 6.4 জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, এই বক্তব্যটি যথাযথ ব্যাখ্যা করো। সো বেসিক্যালি ফার্স্টের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো আমাদের অ্যান্সার। রাসায়নিক কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান, কয়েক বছর ধরে পুনঃ রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণগত হ্রাস পায়, কিন্তু জৈব সার অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে, মাটির সহনশীলতা বৃদ্ধি করে। নিরাপদ পয়েন্ট, জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। মাটির জলধারণ বৃদ্ধি, জৈব সার মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে, যা জলধারণ ক্ষমতা বাড়ায়। অণুজীবের বৃদ্ধি, জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবদের কার্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশ বিস্তারও হয়। 6.5 কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এটার উপর। তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, তরলের চাপের উপর নির্ভরশীল, তরলের সংলগ্ন বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। এবার কেমনভাবে নির্ভরশীল হয়? তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ বাড়বে। তরলের প্রকৃতি বিভিন্ন হয়, তরলের ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন হার বেশি হয়, এদেরকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তরলের ওপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়ন হার কমে যায়, চাপ কমলে বাষ্পায়নের হার বেড়ে যায়। এইভাবেই তোমাদেরকে লিখতে হবে। 6.6 এবং লাস্ট কোশ্চেন, এর কাছে কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়? এই পদ্ধতিতে কী হচ্ছে, প্রতি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টি সুস্থ সবল পুরুষ বেছে নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে স্ত্রী ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এর ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিমপোনা তৈরি করা হয়। এর ডিমপোনাগুলিকে সংগ্রহ করে আঁতুড়ে পুকুরে স্থানান্তরিত করা হয়। এইভাবেই কৃত্রিম পদ্ধতিতে আমার ডিমপোনা তৈরি করা হয়। সো ক্লাস 8-এর আমাদের পরিবেশ ও বিজ্ঞানটা শেষ হয়ে গেল 15 মিনিটের মধ্যেই। তো আমাদের পরিবেশ ও বিজ্ঞানের পর যেটা হবে সেটা হচ্ছে অঙ্ক। তো এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আমাদের এর পরের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্ক। আমরা অঙ্ক দিয়ে শুরু করব, তারপর আমাদের হয়ে যাবে ভূগোল বা স্বাস্থ্য শরীর শিক্ষা। ওকে।
নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর গণিত যে লাস্ট মডেল অ্যাক্টিভিটি দিচ্ছে বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি 50 নাম্বারের, সেটা করব অঙ্ক। এবং এই ভিডিওটার সাথেই তোমাদের টোটাল ভিডিওটাও থাকবে, যে অন্যান্য ক্লাসেরগুলো তো তোমরা দেখতে থাকো জাস্ট। ওকে, এখন আমরা জাস্ট অঙ্কটা করব। তাহলে এই চ্যানেলে যারা নতুন রয়েছে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব মানে তো দেখো নিচের দিকে একটা লাল রঙের সাবস্ক্রাইব বলে বাটন রয়েছে, সেটাতে ক্লিক করো। তোমাদের দেখো এমসিকিউ রয়েছে 60টা। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সঠিকটা নির্বাচন করতে হবে। তো ফার্স্টে যেটা রয়েছে সেটাতে রয়েছে দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে, পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে? তাহলে আমার যদি এই দুটো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে 360 মাইনাস যদি আমি 90 করি, তাহলে আমার পড়ে থাকবে 270। 270 হচ্ছে অপর দুটি বিপ্রতীপ কোণের যোগফল। তাহলে প্রত্যেকটা কত হবে? ডিভাইডেড বাই 2, তাহলে 135। তাহলে উত্তর কত হবে? 135, অর্থাৎ ডিটা হবে অ্যান্সার ফার্স্টের কোশ্চেনটা। তারপরে বলেছে দূরত্ব স্থির রেখে গতিবেগ দ্বিগুণ করলে কী হবে? তাহলে সময় কী হবে? অর্ধেক লাগবে। নেক্সট হচ্ছে 3 নাম্বারটা, 20 জন লোক একটি কাজ 8 দিনে করে, 10 জন লোক ওই কাজটি হাফ অংশ করবে 8 দিনেই, যেহেতু আমার এখানে লোকজন কমে গেছে। তারপরে বলেছে চারেরটা, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। এই ধরনের 28 কেজি পিতলে কত তামা আছে? তাহলে তামার পরিমাণটা করতে গেলে তামা হচ্ছে ফার্স্ট আছে 5 বাই মোট অনুপাত মানে হচ্ছে 5 + 2 7, 7 × 28, তাহলে 4 × 7 = 28, 4 × 5 = 20, 20 কিগ্রা। নেক্সট তোমার যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর, বুলু আর তথাগত কী হচ্ছে একটা কাজ যথাক্রমে 10, 20 দিন এবং 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে একদিনে কাজটি যেটা করবে সেটা হচ্ছে এই অংশটা। ওকে, নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 6-এরটা। দেখো ওই দুটো কোণ দেওয়া আছে 59 আর 50 ডিগ্রি, তাহলে এখানের মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে 59 আর যদি 50 হয়, তাহলে পি কোণটা সব থেকে বড়ো হবে। পি কোণটা যদি সব থেকে বড়ো হয়, সেখানে নামটা ঠিকঠাক দেয় নাই, পি কিউ আর। ওকে, তাহলে কিউ আরটা সব থেকে বড়ো হবে, তাহলে ডিটা হবে অ্যান্সার। এবার যেটা করবো সেটা হচ্ছে 7 নাম্বারটা। এখানে দেখো বলেছে 2m + 5n এবং আরেকটা আছে 2m -5n এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে mn 2m - 5n। এই দুটোর গসাগু কোনটা হবে? যেখানে কমন যেটা হবে সেটাই, তাহলে কমন এই টার্মটা রয়েছে আর এখানে এই টার্মটা রয়েছে, তাহলে ওইটাই হবে গসাগু। তাহলে আমাদের গসাগু হয়ে গেল এই টার্মটা। ওকে, নেক্সট আমরা চলে যাব সত্য এবং মিথ্যাতে। তাহলে এখানে দেখো তোমাদের এখানে জাস্ট ট্রু অ্যান্ড ফলস লিখতে হবে। তো ফার্স্টে দেখো কি বলেছে, 30 লিটার ডেটল জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। তাহলে এই হাতে ডেটল আছে 25 লিটার। এটা কি ঠিক? না, এখানে 25 লিটার আছে আমার জল, তাহলে এটা হয়ে গেল ভুল, ফলস, এফ। সেকেন্ডটা বলেছে এত সংখ্যা মেলাটি এত দিয়ে বিভাজ্য, তাহলে এটা আমাদের সত্য। আমরা যদি করে দেখি তাহলে এটা সত্য দাঁড়াবে, আগেও করা আছে। 3 নাম্বারটা যেটা বলছে দেখো, 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে 2a² এবং 4ab² এর গসাগু হলো 4a²b²। না, কারণ এখান থেকে যা কমন যাবে এই দুটো টার্ম থেকে সেটাই হয় তার গসাগু। স্যার গসাগু হচ্ছে 2ab, সো এখানে হচ্ছে না, তাহলে এটা খ্যাচকুচ মানে মিথ্যা। ওকে, নেক্সট হচ্ছে 4-এরটা যেটা বলছে দেখো রিলেশনটা দিয়েছে, সো এখানে সরলটা ঠিকঠাক করা হয়নি। নিচেরটা যেটা হতো সেটা a × x হতো, মানে ax হতো, তো এটা করা নেই, তাহলে এটা ক্যাচকুচ। তারপরে 5 নাম্বারটা দিয়েছে দেখো, বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ কোণের যোগফল, কিন্তু এখানে দিয়েছে বিয়োগফল, তাহলে এটাও ভুল মানে ফলস। হারুন চাচা একদিনে কোনো একটা কাজ 1/10 করে, তাহলে সম্পূর্ণ কাজ করতে 10 দিন লাগবে, তাহলে এটা সত্য, ঠিক মেরে দিলাম। নেক্সট তোমাদের রয়েছে 7-এরটা, 2.25 ওকে টাকা 5 টাকার 4.5%, এটা ভুল, এটাকে দিলাম ক্যাচকুচ। এবার তোমাদের দেখো 3 নম্বরে যেটা মানে 3-এর দাগে যেটা রয়েছে 1 নাম্বার, সেটা হচ্ছে ত্রিভুজের একটা এ কোণটা বলা আছে 70 ডিগ্রি,
চিত্রে তাহলে এবিসি এখানে যেটা বলা আছে এবি প্লাস এসি বিএসি কোণ সূত্রটি বলে দিয়েছে, তাহলে দুটো কোণের মান নির্ণয় করতে বলেছে। তাহলে চলো দেখা যাক কী করে করা যাক। তো ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এবি সমান এসি, যেটা আমরা লিখে রেখেছি। তাহলে এই কোণ দুটো সমান হবে সি কোণ আর বি কোণ। এবার আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ আমার দেওয়া আছে, তাহলে অন্য দুটোর যোগফল হবে আমার 110 ডিগ্রি, তাহলে যে কোনো একটা কোণ হবে 55 ডিগ্রি করে। খুবই সহজ ছিল। এরপর যেটা রয়েছে দেখো 3.2-এরটা, সেটা হচ্ছে দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে আসাম চা আর দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটোয় আসামের চায়ের পরিমাণ বেশি আছে, চলো দেখে নিই। তাহলে দেখতে যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো এখানে উত্তর প্রথম কৌটো আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত হচ্ছে 5:18 আর সেকেন্ডটা হচ্ছে 2:3। এবার প্রথম কোটে আসাম চায়ের আনুপাতিক ভাগ হার হচ্ছে সেটা মানে তার অনুপাতটা ডিভাইডেড বাই মোট অনুপাত, তাহলে হচ্ছে 5/23। আর দ্বিতীয় করতে হচ্ছে 2/5। এবার যদি তুলনা করি দুটোকে, প্রথম কোটো সমান হচ্ছে প্রথম কোটাকে যদি আমি ওপর নিয়ে হচ্ছে গুণ করি 5 দিয়ে, এবং দ্বিতীয় কোটোটাকে ওপর নিচে 23 দিয়ে, ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি প্রথম ক্ষেত্রে পাচ্ছি 25/115 আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি 46/115। যেহেতু এখানে 46 গ্রেটার দেন 25, সেহেতু দ্বিতীয় কোর্টে আসাম চায়ের পরিমাণ বেশি। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে গাণিতিকভাবে সমস্যাটি যেটা হচ্ছে গরুর সংখ্যা দেওয়া আছে, সময় আছে, খড়ের পরিমাণ আছে। তাহলে ফার্স্টের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সম্পর্কটি লেখো। গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্কটা লেখো, সমানুপাত সম্পর্কটা লেখো। এটা আমরা দেখে নেব। তাহলে ফার্স্টের ক্ষেত্রে দেখো সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাতিক সম্পর্কটি লেখো বলেছে। সময় স্থির থাকলে গরুর সংখ্যা যদি বাড়ে তাহলে খড়ের পরিমাণও বাড়তে হবে, আর গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণও কমে যাবে। আর সেকেন্ড কেসে কী হচ্ছে, গরুর সংখ্যা একই থাকলে আমার খড়ের পরিমাণ যত বাড়বে সময় কমলে খড়ের পরিমাণ কমবে, সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, সময় কমলে খড়, তাহলে এটা আছে সরল সম্পর্ক, ওইটাও সরল সম্পর্ক, দুটোই। নেক্সট কোশ্চেন তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নাম্বারটা, x² + px + q বীজগাণিতিক সংখ্যা মেলায় p সমান ab আর q সমান a×b হলে সংখ্যা মালাটির উৎপাদক দুটি লেখো। তাহলে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখতেই পাচ্ছ এখানে x² + px + q সংখ্যামালায় p = a + b এবং q = বসি যদি পাই, তাহলে আমি এখানে পাচ্ছি এখানে, তাহলে এইভাবে আমরা করে করে আসছি, নিয়ে আমার এটা যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে তার উৎপাদক, মানে গুণফল আকার আছে বলে। এবার দেখো 4-এর দাগে যেটা একেরটা আছে সেটা হচ্ছে x/2 সমান হচ্ছে 1/2x + 1 যদি হয়, তাহলে x³ - 1/x³ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে 1/x, x - 1/x এর মানটা বার করতে হবে, তখন তুমি ওই মানটা বার করতে পারবে। তাহলে আমরা চলে যাব। তাহলে এখানে দেখো যেটা বলেছে x/2 সমান হচ্ছে 1/2x + 1, তাহলে এদিকে যদি নিয়ে আসি 1/2xকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে হাফ কমন যদি নিই তাহলে x - 1/x আমার হয়ে যাচ্ছে এখানটায়, সেটা সমান 1। তাহলে এবার 2 যদি গুণ করে দিই তাহলে x - 1/x সমান হয়ে গেল আমার 2। এবার x³ - 1/x³ যদি করা হয় তাহলে তার ফর্মুলা যদি লাগানো হয় সেটা হচ্ছে আমার এই ফর্মুলাটা, এটা হচ্ছে x - 1/x তার কিউব + 3 × x - 1/x। তাহলে সেটা থেকে হয়ে যাচ্ছে আমার দুই মানটা যদি বসিয়ে দিই x - 1/x এ, তাহলে 2³ + 3 × 2, তাহলে এখানে 14 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট তোমার যেটা রয়েছে দেখো এখানে সেটা হচ্ছে ভাগ করো, m² - 5m + 6কে m - 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফার্স্টে এটাকে আমার করে দিতে হবে, কী বলে
ওকে, আমরা ডাইরেক্ট ভাগটা করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট ভাগ করেছি আমরা, ডাইরেক্ট ভাগ। তো এটা দিয়ে ভাগ করছি, তাহলে ফার্স্টে এম দিয়ে করলাম। ওকে, তাহলে এম দিয়ে যদি করি m² - 3m, সেখান থেকে বিয়োগ যদি করলাম তাহলে সেক্ষেত্রে আমার বেরোলো এটা -2m + 6, নিয়ে 2 দিয়ে চালালাম, তাহলে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে m-2টা হয়ে যাবে অ্যান্সার। আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে এইটাকে আমার মিডল ফ্যাক্টর করে পরে m-3 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো m-2। নেক্সট তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে 5এরটা, ক্লাসের ছাত্রছাত্রীরা কোন 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 খেলা কতজন করে পছন্দ করে সেটা একটা রিলিজ দেওয়া আছে। এটা থেকে পায় চিত্রে বৃত্তকলা তথ্যগুলিকে বোঝাইতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। সো দেখা যাক। তো আমাদের কাছে যেটা রয়েছে ছবির আকার রয়েছে, পায়চিত্রর কেন্দ্রীয় মান হচ্ছে 360 ডিগ্রি। এবার ক্রিকেটের ক্ষেত্রে যেটা করতে হবে, মানে যার যার যেমন করে আছে অনুপাত হিসেবে আমরা করে নিতে পারবো। তাহলে এখানে 216 ডিগ্রি হলো ক্রিকেট, তারপরে আমার ফুটবল হলো 108 ডিগ্রি, হ্যাঁ ডিগ্রিতে ভুলে গেছে ডিগ্রি, আর ব্যাডমিন্টনের হলো 36 ডিগ্রি। তাহলে এবার এইভাবে সাজিয়েছে, তোমরা স্কেল কম্পাস দিয়ে সাজাবে। যেখানে সবুজটা হচ্ছে ক্রিকেট, লালটা হচ্ছে ফুটবল, আর হলুদটা হচ্ছে ব্যাডমিন্টন। এরপর যেটা হচ্ছে 6-এর 1 আর 2, 6-এর 1 আর 2 দেখো কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটি অন্তস্থ কোণ দুটির সমান, যোগফলের সমান। প্রমাণ করেছে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো প্রমাণকে আমরা দেখে নেবো একসাথে। তো তোমাদের সামনে দেখো রয়েছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তো এখানে প্রমাণ্য দেওয়া আছে যে আমার কোণগুলো, বাইরের কোণটা সমান হচ্ছে ভিতরে দুটো কোণের যোগফল। কী অঙ্কন করতে হবে, সিপি অঙ্কন করতে হবে সেটা দেখিয়েছে, আর এখানে প্রমাণটা দেখে নিলাম, ব্যাস তাহলেই হবে। এটা বই থেকে নেওয়া, ঠিক আছে। নেক্সটটা দেখতে পাচ্ছ, প্রমাণ করতে হবে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তো এটা প্রমাণ করতে হবে। ওকে, সেটা বই থেকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রদত্ত দেওয়া আছে একটা ত্রিভুজ, প্রমাণ করতে হবে 3টি কোণের পরিমাপ 2 সমকোণ বা 180 ডিগ্রি অঙ্কন করতে হয়েছে। যা যা করতে হয়েছে সেটা করো এখান থেকে দেখে। ওকে, এবার তোমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমার 7-এর দাগেরটা, ঠিক আছে। এবার হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7, এটা সেই ঐকিক নিয়মের মাধ্যমে করতে হবে, যেখানে 3টে ভেরিয়েবল থাকবে। হ্যাঁ, তো ঐরাসিক পদ্ধতি করতে বলেছে, কত সময় লাগবে। তো চলো দেখা যাক। সেখানে কোয়েশ্চেনটাও লেখা আছে। এবার আমরা এইভাবে ছক করব, পাম্পের ক্ষমতা লিটার, সময় ঘন্টা। তাহলে 5 অশ্ব ক্ষমতা এত লিটার জল এত, তাহলে 7 অশ্ব ক্ষমতা এত লিটার জল কত, এক্স ধরি। তাহলে সম্পর্ক যদি করি, তাহলে পাম্পের সাথে সময়, ব্যস্ত, জলের সাথে সময় সরল, তাহলে নির্ণয় এক্স সমান হয়ে গেল এই অনুযায়ী 8 × 5/7 গণিত জল দুটো, জলের অনুপাত। তাহলে এখানে 10 ঘন্টা হয়ে যাবে, আমার 10 ঘন্টার সময় লাগবে। টুকে নাও, তাহলে তোমাদের ক্লাস 8-এর অঙ্কটা হয়ে গেল ফাইনাল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর স্বাস্থ্য শরীর শিক্ষা বিষয়ক মডেল অ্যাক্টিভিটি, ফাইনাল মডেল অ্যাক্টিভিটি করবো 50 নম্বরে। তো তোমাদের ফার্স্টে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। 16টা দেওয়া আছে এখানে, আমরা 16টাই করবো পরপর, এবং স্ক্রিনের মধ্যে লিখে দেবো, সেটাকে তোমরা ওই ফাঁকের জায়গায় লিখে দেবে। তো চলো স্টার্ট করি। তো স্টার্ট করার পূর্বে যেটা বলবো সেটা হচ্ছে, এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নিচের দিকে দেখো লাল রঙের একটা বাটন রয়েছে, সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করো। তো স্টার্ট করি। তো দেখো ফার্স্টে যে কয়ের দাগে কোশ্চেনগুলো রয়েছে, সেখানে তোমার রয়েছে হু এর পুরো নাম কি। তাহলে আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এখানে ফাঁকের জায়গাতে কি লিখতে হবে, ওয়ার্ল্ড লিখতে হবে, WORLD, ওয়ার্ল্ড। ওকে, নেক্সট তোমার যেটা রয়েছে 2 নম্বরে, সেটা রয়েছে বিদ্যালয়ে পানীয় জলের উৎস তো সর্বদা সুরক্ষিত এবং নিরাপদ ও সুরক্ষিত হতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, নিরাপদ। ওকে, এবার লিখতে হবে যেটা, সেটা 3 নম্বর, স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে কি হচ্ছে, যে যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর, নিরোগ রাখা যায়। তাহলে এই জায়গাটা কি লিখতে হবে, শরীরকে। ওকে,
নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নাম্বার, দরিদ্র পরিবারগুলির চিকিৎসার ব্যয়ের 60% খরচ হয়, তাহলে এখানটা কি লিখতে হবে, শতাংশ। ওকে। নেক্সট তোমাদের রয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে তোমার কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তা নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচকের উপর, তাহলে এখানটায় কি লিখতে হবে, এখানটায় উন্নয়ন, তো নয় এটা উন্নয়ন। ওকে। নেক্সট তোমাদের যেটা রয়েছে 6 নাম্বার, সেখানে শরীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ, তাহলে এখানটায় কি লিখতে হবে, পূর্ণ বিকাশ। ওকে। নেক্সট তোমাদের যেটা রয়েছে 7 নাম্বারটা দেখো কি বলছে, দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্ততার ওপর, তাহলে এখানটায় কি লিখতে হবে, এখানটায় ওকে নট দ্যাট, ক্ষিপ্রতা আর এটা লিখতে হবে। নেক্সট তোমাদের রয়েছে 50 মিটার, মানে 8টা 50 মিটার ড্যাশ গতি নির্দেশ করে, ট্রাকের গতিকে নির্দেশ করে, তাহলে আমরা এখানে লিখে দেবো ট্রাক, টয়রে ফ্লাকা। ওকে, ভালো করে লিখুন, ট্রাক টয়রে ফ্লাকা কর। নেক্সট রয়েছে তোমাদের প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে শরীরের অভ্যন্তরীণ, তাহলে এখানটায় কি লিখতে হবে, তাহলে শরীরের, তারপর লিখতে হবে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। ওকে। নেক্সট তোমাদের রয়েছে সেটা হচ্ছে 10টা, গ্রামের খোলা জায়গায় ড্যাশ চিহ্ন থাকবে না, মল ত্যাগের চিহ্ন, তাহলে এখানটা কি লিখতে হবে, মল ত্যাগের। ওকে। নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত জলের উৎস যথার্থ সিমেন্টের ড্যাশ এবং ড্যাশ, সিমেন্টের কি করতে হবে, চাতাল এবং জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে, তাহলে এখানটায় ফার্স্টে লিখতে হবে চাতাল এবং নেক্সটে লিখতে হবে জল। ওকে। নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের নিকাশের ওকে, আলো বাতাসের সংস্থান রাখতে হবে, তাহলে এখানটায় কি লিখতে হবে, ফার্স্ট লিখতে হবে আলো, তারপরে বাতাসের, তাহলে ফার্স্ট লিখতে হবে আলো, তারপরে বাতাসের। এবার তোমাদের হচ্ছে 13টা, খাটাল, শূকরের খামার, মুরগির, পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতি এলাকা থেকে দূরে রাখতে হবে, তাহলে এখানটায় কি লিখতে হবে, জনবসতি। তারপরে দেখো 14টা কি বলছে, গ্রামের ড্যাশ করে, গ্রামের নির্মল করে, গ্রামের পরিবেশ নির্মল করে, এখানটায় হবে নির্মল করে তোলবার জন্য বৃক্ষরোপণ এবং কি সৌজায়নের ওপর গুরুত্ব দিতে হবে। নেক্সট হয়েছে 15টা কি বলছে দেখো, নলকূপ ও নদীর জল নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে এখানটায় কি লিখতে হবে, নিরাপদ। নেক্সট তোমাদের রয়েছে 16টা, জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে, তাহলে এখানটায় লিখতে হবে
সামাজিক। বুঝতে পেরেছো? নেক্সট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষয়ের দাগেরগুলো এখানে তোমাদেরকে টিক চিহ্ন মারতে হবে এবং লিখতে হবে। ওকে, তো ফার্স্টে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো শারীরিক সক্ষমতা দক্ষ সম্পর্কিত উপাদান যেটি হচ্ছে সেটা হচ্ছে গতি, 2 নম্বরটা। তারপরে 2-এর দাগে কী বলছে, শারীরিক সক্ষমতা স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো পেশি সহনশীলতা। তারপরে 3 নম্বরটা বলেছে 1907 সাল থেকে পরপর 3বার ট্রেডস কাপ জেতে কোন ক্লাব, সেটা হচ্ছে তোমার মোহনবাগান। তারপর যেটা রয়েছে কখন স্প্লিন্ট ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য, সরি এটা ভুল হয়ে গেল, এটা অস্থিভঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখো 5 নাম্বারটা, সেটা হচ্ছে তোমার এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে হাতের পেশি সুগঠিত হয়, কান পেটের ব্যথা শক্তি ইত্যাদি হজম শক্তি বৃদ্ধি পায়, কোমরে ওকে হাতে চেটো আঘাত থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত নয়। এই আসনটি হচ্ছে কটুকাসন, কুক্কুটাসন। ওকে, জাস্ট যা বলবে। এবার 6 নাম্বারটা হচ্ছে তোমার এই আসনটি অভ্যাসের সময় শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকে, এই আসন অনুশীলনের ফলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, পিঠের মাংসপেশিগুলিকে সুস্থ ও সবল রাখে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। আসনটির নাম হচ্ছে হলাসন। 7 নাম্বার, পা জোড়া রেখে সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের ওপর অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপালকে ঠেকানো, ওকে, এবং হাত দুটি পায়ের সঙ্গে স্পর্শ করে। আসনটির নাম কি? এই আসনটির নাম হচ্ছে তোমার পদহস্তাসন। পা হাতের ব্যাপার আছে, তাহলে আমরা এখানে বলতে পারি পদহস্তাসন। 7 নাম্বারটা। তারপরে 8 নাম্বারটা বলছে শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজর মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা যায়। তাহলে কি কি উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে তোমার গলগণ্ড। কি হয়? গলগণ্ড রোগ হয় আমার আয়োডিন অভাব দেখা দিলে। 9 নাম্বারটা হচ্ছে কোন রোগটি আয়রন নামক খনিজের মৌলের অভাবজনিত রোগ। 9 নাম্বারটার অ্যান্সার হবে রক্তল্পতা, লোহা। এবার রয়েছে যে কোনটি ভিন্ন ধরনের রোগ, 10-এ যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে দেখো সবগুলা টিটেনাসটা অন্য, ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো সব মশাত বাহিত বলতে পারো, সো টিটেনাসটা আলাদা ধরনের। 11 যেটা আছে সেটা হচ্ছে যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কি ছিল। তাহলে যেটা বলছিলাম 11টা, যদি উত্তরটা হয় এডিস মশা তাহলে প্রশ্নটা কি ছিল। তাহলে প্রশ্নটা ছিল কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। ওকে, অ্যান্সারটা একবারে বলে দিলাম। নেক্সট দেখো কি বলছে 12টা কখন কখন হাত ধুবে। 12টা কখন কখন হাত ধুবে, দেখো খাবার আগে খাওয়ার পরে, মানে সব কটি হবে। ওকে, 5 নাম্বারটা হবে, অর্থাৎ 1, 2 আর 3। তাহলে এখানে 1, 2 আর 3 স্নান করার পরে ধোয়ার দরকার নেই। ওকে, খাবার আগে খাওয়ার পরে, শৌচাগারের ব্যবহারের পরে, রোগীকে ঘরে নিয়ে যাওয়ার আগে। ওকে, এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, হাত ধুতে পারি। এবার তোমাদের রয়েছে ডান থেকে বাম দিকে মেলানো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডান থেকে বাম দিকে যে মেলানোর ব্যাপারটা রয়েছে সেখানে দেখো 1-এরটা হবে 3 নাম্বার, গতি ন্যূন সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, তাহলে এটা করতে পারি একটা 3 নাম্বার। তারপর এটা বলেছে প্রতিক্রিয়ার সময়। প্রতিক্রিয়ার সময়টা দেখো এখানে রয়েছে নির্দেশ
ও কাজের শুরুর মধ্যবর্তী সময়, তাহলে এটা আমরা করে দেবো 4 নাম্বার। তারপর এটা দেখো যেটা বলছে নমনীয়তা। নমনীয়তা, এবার এটাতে কি হবে দেখো, এটা হবে অস্থি সঞ্চালনের ক্ষমতা। ক্ষিপ্ততা, ক্ষিপ্ততাটা কি হবে, শাটল রান। তারপরে কি বলেছে 1854, এখানে 1854, এখানে কি হবে তাহলে 1854টা হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা চালু হয়। তারপরে যেটা পড়ে রয়েছে 6-টা 5 নম্বর হয়ে যাবে। শোভাবাজার ফুটবল ক্লাবের জিতেন্দ্র কৃষ্ণ দেব খেলোয়াড় ছিলেন। ওকে, এবার তোমাদের দেখো আবার একবার বলে দিচ্ছি, 1 নাম্বারটা হবে 3-এরটা এটা, তারপরে 2 নাম্বারটা হবে 4-এরটা, 3 নাম্বারটা হবে 1-এরটা, 4 নাম্বারটা হবে 2-এরটা, 5 নাম্বারটা হবে 6-এরটা, আর 6 নাম্বারটা হবে 5-এরটা। ওকে, মিলিয়ে নিও। এবার তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মিডটিকা লিখতে বলেছে, মিড ডে মিল এবং নির্মল গ্রাম। সো আমরা স্লাইডের সাহায্যে দেখাচ্ছি মিড ডে মিল এবং নির্মল গ্রাম, তোমরা জাস্ট লিখে নিও। তাহলে আমাদের ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে মিড ডে মিল। দেখো মিড ডে মিলে আমরা এখানে হেডিং দিয়েছি মিড ডে মিল, এবং উত্তরটা লিখতে শুরু করেছি এখান থেকে। সো আমরা এখান থেকে লিখে দেবো, মিড ডে মিল এক প্রকার জাতীয় পুষ্টি সহায়তা প্রকল্প, যা ভারতে 1995 সালে আনা হয়েছিল ভারতের সরকার অনুযায়ী। হ্যাঁ, বিদ্যালয়ের ভর্তি করানো হচ্ছে, উদ্দেশ্য এটা শিশুদের বিদ্যালয়ের ধরে রাখার উদ্দেশ্য, যেহেতু খাবার দাবার পাবে ধরো, এইভাবে তোমরা লিখতে শুরু করবে, এবং এখান থেকে এতটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট দিয়ে লিখতে শুরু করো মিড ডে মিলটা। 2 নম্বরটি কাজ যেটা ছিল সেটা হচ্ছে নির্মল গ্রাম। নির্মল গ্রাম, নির্মল গ্রাম মানে কি, 2003 সালে কি হচ্ছে নির্মল গ্রামের পুরস্কার চালু করেছিল, যে গ্রাম সব থেকে ভালো মানে সুন্দর বলতে পারো, হ্যাঁ ভালো ভালো দেখতে ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাই নিয়ে নির্মল গ্রাম। তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এখান থেকে এতটাই তোমাদেরকে লিখতে হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো। ওকে, এবার যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে ওর কোশ্চেনগুলো 1 আর 2, শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো, আর মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো তাই লেখো। তাহলে আমরা এই দুটো করছি, 5 নাম্বারেরগুলো আছে এগুলো। তাহলে এইগুলো আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো শারীরিক সক্ষমতার, এটা হচ্ছে কোশ্চেনটা আমাদের। সো উত্তর এখান থেকে শুরু হয়েছে। ফার্স্ট একটা হেডিং দেবো এখানে, সুস্থ সবল সামঞ্জস্যময় জীবন ইত্যাদি ইত্যাদি লিখবো আমরা। ওকে, তারপরে পয়েন্ট দেবো ক, ক পয়েন্টের আন্ডারে আমরা পয়েন্ট দেবো 1 2 3 4 5, 5টা পয়েন্ট দিলাম, শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ইত্যাদি ইত্যাদি করে। আবার দেবো খ পয়েন্ট, নিয়ে খয়ের দেবো 1 2, এবার আরও আছে ওইদিকে। তোমরা এই পর্যন্ত টুকে নাও। এবার দেখো রয়েছে গ পয়েন্ট, গ পয়েন্টে তোমার রয়েছে 1 2 দুটো পয়েন্ট। তারপর রয়েছে ঘ পয়েন্ট, মানসিক বিকাশ, হ্যাঁ যেখানে দুটো রয়েছে পয়েন্ট। সো এইগুলো লিখলে 5 নাম্বার তুমি পেয়ে যাবে। তো জাস্ট স্ক্রিনশট করে লিখে নাও। এরপর যেটা ছিল সেটা ছিল মোহনবাগান ক্লাবের সম্বন্ধে তোমরা কি জানো সেটা লিখতে বলেছিল, স্পোর্টিং ক্লাব সম্বন্ধে। তো তোমরা এখান থেকে লিখতে শুরু করবে। ওকে, এখান থেকে লিখতে শুরু করবে। তো এখান থেকে তোমরা লিখতে শুরু করবে এবং চালিয়ে যাবে। মোহনবাগান ক্লাব হচ্ছে 1889 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্লাবের প্রথম সভাপতি ছিল যতীন্দ্রনাথ বসু। ক্লাবের প্রথম অধিনায়ক ছিল মণিলাল লাল সেন। তারপরে ইত্যাদি ইত্যাদি করে লিখতে শুরু করবে এবং এখানে শেষ করবে, এখানটায় শেষ করবে। তাহলে তোমরা 5 নম্বর মোটামুটি পেয়ে যাবে। তাহলে তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কটা হয়ে গেল। যারা এখনও পর্যন্ত দেখছো তারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং আমরা এই সব তোমাদের সব ক্লাসের ভিডিওগুলো, সব সাবজেক্টের ভিডিওগুলোকে একটা ভিডিওতে করে দেবো, যেটা 1 ঘন্টার ওপরে হবে। তো সেইখানটায় তোমরা একটা ভিডিওকে দেখেই সবগুলো লিখতে পারবে। তো আজকের মতো এখানেই তোমাকে স্বাগত জানাচ্ছি দাদা সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর বাংলার মডেল অ্যাক্টিভিটি 50 নম্বরের করবো, অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি। তো
তো বেসিক্যালি তোমাদের সব বিষয়েরই মডেল অ্যাক্টিভিটিগুলো একটা টোটাল ভিডিওতে দেবো, যেটাতে সবগুলোই থাকবে। তো এটা হচ্ছে বাংলারটা। সো বাংলার পরে তুমি ইংরাজি পাবে বা অন্য কিছু পাবে অন্য ভিডিওতে। তো এটা দেখো তোমাদের বাংলার অষ্টম শ্রেণী 50 নম্বরে। তোমাদের দেখো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের 1.1 ড্যাশের বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। তাহলে হচ্ছে আতিথেয়তা। ওকে, উচ্চারণটা খানিকটা প্রবলেম হয়। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হচ্ছে সেকান্দার। তারপর হচ্ছে 1.3 পশ্চিমে কদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টনিদাকে এ কথা বলেছে কে? বলেছে বলো, কে বলেছে? ক্যাবলা বলেছে। তারপর হচ্ছে 1.4 মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাসকে বাসককে চিঠি লিখেছিলেন সেটির নাম হচ্ছে সিলোন। নেক্সট তোমাদের যেটা রয়েছে 1.5 রয়েছে কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সেটা হচ্ছে জলপাই কাঠের এসরাজ। এবার দেখো তোমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরের 10টা তোমাদের কোয়েশ্চেন আছে এখানে। দুয়ের দাগে 10টা কোয়েশ্চেন রয়েছে এখানে। তো 2-এর দাগে 10টা কোয়েশ্চেন রয়েছে 1 2 3 4 করে। হ্যাঁ, প্রত্যেকটার অ্যান্সার আমরা একের পর এক করে যাব। ওকে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অ্যান্সার। সো ফার্স্টের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ 2.1 মান্ধাতা রায় আমল থেকে চলে আসছে এমন রকম কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লেখা বোঝাপড়া কবিতার অংশ এটা। এই পৃথিবীতে সবার জন্য সবাই নয়, কেউ তোমাকে ফাঁকি দেয়, তুমিও কাকে ফাঁকি দাও। এই পৃথিবী কিছুটা তুমি ভোগ করো, বাকিটা অন্যরা ভোগ করে। এসব লিখতে হবে তোমাদেরকে। বেসিক্যালি এখান থেকে এতটা তোমাদেরকে লিখতে হবে। এরপর দেখো 2.2 যেটা কি বলেছে, আমার অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তা এ কথা গলার কারণ কি? তো এটা রয়েছে সুচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা থেকে নেওয়া হয়েছে। বক্তা হচ্ছে আরব সেনাপতি, আর মানে তার ওকে গল্পটা পড়ে থাকলে বুঝতে পারবে। নেক্সট তোমাদের 2.3 কি বলছে? অ্যান্টিগো, তোমার ওই উদ্ধতির জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। সো এখানে অ্যান্সার দেওয়া আছে তোমাদের, দেখতে পাচ্ছ উত্তর। গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে ধরে সেকেন্দ্রের কাছে নিয়ে আসেন। ওকে, সো এটা তোমাদেরকে লিখতে হবে টোটালটা এখানটা, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে যেটা আছে তোমাদের উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা ঝাঁকমারি কোথা প্রসঙ্গে টনিদা এমন মন্তব্য করেছিলেন? সো বেসিক্যালি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা যেটা বনভোজন আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ লেখা আছে কী জন্য আমার মন্তব্যটা করেছিলেন। এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে লিখে নাও। নেক্সট রয়েছে 2.5 কৌতূহলী দুই চোখ মেলে আবার অবাক দৃষ্টিতে দেখো চড়ুই পাখির দেখে কৌতূহল কেন? লেখা একটা চড়ুই পাখি কবিতায় অন্তর্গত। ওকে, তোমরা লিখতে থাকো এটা। নেক্সট দেখো 2.6 ছেলের কথা শুনেই বুকুর মা মাথায় বজ্রাঘাত। তো বেসিক্যালি তোমরা এটা লিখে ফেলো, আমার পড়ার জন্য সময় নেই, আমাদেরকে লেখানোর জন্য ভিডিওটা বানানো। 2.7 রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? অ্যান্সারটা তোমাদের সামনে রয়েছে, সাদার ভেতর যেটা নীল কালারে লেখা রয়েছে, তোমরা অতি অবশ্যই এটাকে লিখে নাও। এবার দেখো রয়েছে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকে এমন মন্তব্য করেছে কেন? তো বেসিক্যালি তোমাদের এখানে দেখো আমাদের অ্যান্সার লেখা আছে, জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা থেকে নেওয়া হয়েছে এটা। তবু নেই, সে তো নেই রে, কি না থাকার যন্ত্রণা এখানে বলা হয়েছে। তো বাসুদেব বসুর লেখা হাওয়ার গান এখান থেকে নেওয়া হয়েছে, তোমরা এখানটা লিখে নাও। নেক্সট রয়েছে ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন?
তো এখানে জীবনানন্দ দাশের পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার অংশগত, এখান থেকে তোমরা এটা লিখতে পারছো। সো স্ক্রিনশট নিয়ে নাও বা লিখতে থাকো পজ করে। এবার রয়েছে তোমাদের 3-এর দাগে, দেখো দুটি কোশ্চেন 5 নম্বর করে। পরবাসী কবিতায় আজ সকালে মনে পড়ে, এই দুটোর কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেব। সো 5 নম্বরের অ্যান্সারের জন্য তোমাদেরকে এতটা লিখতে হবে পরবাসী কবিতায় 4 লাইনকে। ওকে, সো শর্টকাটের মধ্যে লেখা আছে ভালো রকমভাবে, তোমরা এটাকে লিখে নিতে পারো। নেক্সট তোমার যেটা রয়েছে, আজকে সকালে মনে পড়লো একটা গল্পটি উদ্ধৃত করো। সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেটা হচ্ছে নাটকের কথা থেকে, নোটের কথা থেকে নেওয়া হয়েছে। সো এখান থেকে তোমরা লিখতে পারো। এবার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 4-এর দাগে, সেটা হচ্ছে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। তো এইগুলো দল বিশ্লেষণ করতে বলেছে, প্রত্যেকটা আমরা দল বিশ্লেষণ করে একটা স্লাইডের মধ্যে রাখছি, তোমরা জাস্ট টুকে নিতে পারবে। দেখো দল বিশ্লেষণ করার জন্য এই 4টে আমার শব্দ রয়েছে এখানে। শব্দটাকে প্রত্যেকটাকে দল বিশ্লেষণ করছি। দেখো স্টেশন, সেটাকে ইস্ট আছে রুদ্রদল, টিটা মুক্ত দল, শানটা হচ্ছে রুদ্রদল। এইভাবে প্রত্যেকটারই করা আছে, তোমরা জাস্ট দেখে নিতে পারছো স্ক্রিনের মধ্যে। এরপর দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4.2 মধ্য স্বরগম স্বরভক্তি। ওকে, এগুলোর এক একটি করে উদাহরণ দিতে বলেছে, তো আমরা 5 নাম্বার দিয়েছি, এখানে দেখা যাক কী করা যায়। সো প্রত্যেকটার একটা উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে মধ্য স্বরগ্রামে যেমন উদাহরণ দেওয়া রয়েছে, হ্যাঁ, চাকুরি, নয়ান। ওকে, স্বরভক্তি উদাহরণ দেওয়া রয়েছে, প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা জাস্ট লিখে দাও। ওকে, জাস্ট কপি করে লিখে দাও। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর ইংরাজির যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি, যেটা নভেম্বর ডিসেম্বর বা অক্টোবরে তোমাদেরকে দিয়েছে 50 নাম্বারের ফুল মার্কসে, সেটা সলিউশন করব। তো ফার্স্টে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা প্যাসেজ আছে, মানে পড়তে দেওয়া আছে ছোট্ট একটা অংশ, তোমাদের বই থেকে কোথা থেকে উঠিয়ে নেওয়া আছে এটা, এবং এটাকে পড়ে নিচে তোমার কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোকে অ্যান্সার করতে হবে। তো আমি এটাকে আর পড়াবো না, আমি জাস্ট ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাবো এবং অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা জাস্ট লিখে নিতে পারবে। তারপর আবার একটা প্যাসেজ আছে যেখান থেকে ওই গ্রেট এস্কেপ থেকে দেওয়া হয়েছে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস যে পালিয়েছিলেন, মানে ওই গৃহবন্দী থেকে, সেখান থেকে দেওয়া আছে এবং সেখান থেকেও কিছু কোয়েশ্চেন আছে, A and B। তো সেগুলো করব। তারপরে তোমাদের রয়েছে গ্রামার, তারপরে রয়েছে তোমাদের গ্রামারের পর রয়েছে তোমাদের রাইটিং সেকশন। সো সব করাবো। তো বেসিক্যালি যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, এবং শেয়ার করতে তো ভুলবেই না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। ওকে, নেক্সট চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা এখান থেকে স্টার্ট করব। সো আমরা এই প্যাসেজটাকে পড়ছি না, ওয়ান কোয়াইট আফটারনুন। ওকে, he lay fast asleep and fall to dreaming again. Unknown to him, the ship stood offshore from the old farm. Okay, no, আমরা আর কিছু পড়ছি না। তো বেসিক্যালি আমরা চলে যাব এই যে অ্যান্সারগুলো, একের দাগের ফলোইং অ্যান্সার। হোয়াট হ্যাপেন অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। তারপর হচ্ছে হাউ ডিড দ্য স্কুয়েল অ্যারাইজ সাডেনলি, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কুয়েল। তারপর হচ্ছে হোয়াট ডিড দ্য সেলর ডু টু স্টপ দ্য স্কুয়েল। সো এই কটা আমরা অ্যান্সারগুলো দেখে নেবো পরপর। তো স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, হোয়াট হ্যাপেন টু দ্য স্কুয়েল অ্যাসলিপ, অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে 1 থেকে। ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল দ্য জন laid fast asleep, unknown to him a ship stood outside from the old farm. সো এখান থেকে এই পর্যন্ত তোমাদেরকে লিখে দিতে হবে, স্ক্রিনশট মেরে লিখে নাও। এবার আসছে 2 নাম্বারেরটা, হাউ ডিড দ্য স্কুয়েল অ্যারাইজ সাডেনলি। আবার এখান থেকে চলে হবে ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন স্লিপ, এ ক্যাপ অন হিজ হেড টুইস্ট অ্যারাউন্ড অ্যাবাউট ইট কল আপ এ স্কুয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অ্যান্ড হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং। সো একটা সেই টুপির গল্প, যে টুপিটা ঘুরিয়ে গেলে কী হচ্ছে, আমার ঝড় চলে আসতো, এই গল্পটা থেকে নেওয়া হয়েছে এটা। তো যে এখান থেকে এতটুকু লিখে দেবে তাহলেই হবে। তারপর আছে 3 নাম্বারটা, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ। ওই ঝড়ের সময় শিপটা, দ্য উইন্ড হ্যাড বিন
উইলিং অ্যাবাউট দ্য বোর্ড, টিয়ারিং সেলস, স্ন্যাপিং মানে থাপ্পড় মারছিল, হ্যাঁ, মোচড় দিচ্ছিল, ইত্যাদি ব্যাপার লেখা আছে এখানে, তো এটা লিখতে হবে তোমাদেরকে। 4 নাম্বারটা হচ্ছে হোয়াট ডিড দ্য সেলর ডু টু স্টপ দ্য সেল। দ্য সেলর সাউট টু ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার দ্য টায়ার্ড। জনসের মাথা থেকে কী হচ্ছিল, আমার ওই টুপিটাকে খুলে নিয়েছিল। সো এটা লিখতে হবে তোমাদেরকে। তাহলে আমাদের এইখানে দেখো 1 থেকে 4 পর্যন্ত অ্যান্সারগুলো হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের যে প্যাসেজটা আছে সেটা পড়বো। হ্যাঁ, 16ই জানুয়ারি 1941 খ্রিস্টাব্দে কী হচ্ছিল, সিসির কী করেছিল, তার ডিনার ফিনিশ করেছিল। হ্যাঁ, এবং সিসির অ্যান্ড সুভাষ হি হ্যাজ মেনটেন ই সোশ্যাল সিকিউরিটি, ওকে, সিকিউরিটলি হাউ দ্য প্ল্যান টু এসকেপ, নন অফ দ্য ফ্যামিলি মেম্বার নিউ দ্য এক্সেপ্ট সুভাষ, ওকে, ভাইপো ছাড়াও কেউ জানতে পারে নাই। সো এটা আমরা পড়লাম না, জাস্ট আমরা এবার কোশ্চেনে চলে যাবো। তো ফার্স্টে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের দাগে হবে ট্রু অ্যান্ড ফলস এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো আমরা এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, 3টে দেখবো এবং তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো ওখানে দেখে নেবো। তো স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দুইজন রিচ দেয়ার হাউস অ্যাট এলিগেন রোড। সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে অন ফলস, ওকে, এটা মিথ্যা। কারণ হচ্ছে 16ই জানুয়ারি কি সিসির ডিনার ফিনিশ করেছিল 8:30টায়, তাহলে 8:30টায় ওখানে পৌঁছাতে পারে আইগেন রোডে, 8:30টায় ডিনার শেষ করেছিল। জাস্ট এটা লিখবে। এই যে এটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসটা স্টেটমেন্টটা এখান থেকে শুরু হচ্ছে এখান পর্যন্ত, ওকে। 2 নাম্বারটা দেখো, শিশির ওয়াজ দ্য ওনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ দ্য স্কেপ। ফলস, কেননা তার আরেকটা ভাইপো নাকি জানতো। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ দ্য এক্সেপ্ট দ্য সুভাষ, এটা, হ্যাঁ, ইলা অ্যান্ড মেল কাজিন দুজন। তাহলে প্ল্যানের সম্বন্ধে আরও কেউ কেউ জানতো, তাহলে এখান থেকে লিখতে হবে, এখান থেকে এত পর্যন্ত লিখতে হবে। এটা তাহলে ফলস হলো। নেক্সট এটা হচ্ছে যে নেক্সট যেটা বলছে মোহাম্মদ জয়ানুদ্দিন সুভাষচন্দ্র বোস মানে ছদ্মবেশ ধারণ করেছিল, হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিল। সো সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু এস মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা লেখা আছে ওখানে, তাহলে এটা লিখতে হবে, এটা ট্রু হচ্ছে এটা। এরপর তোমাদের বিয়ের দাগে যেগুলো রয়েছে সেখানে 3টে কোশ্চেন আছে আমাদের এই প্যাসেজ থেকেই, সুভাষচন্দ্র এক্সকেপ থেকে। তো এ আছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডার, তারপরে হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্কেপ অফ সুভাষ, হাউ ডিড সুভাষ হিমসেলফ মানে চেঞ্জ করেছিল নিজেকে। তো স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ওয়ান্ডার, দ্য নেম অফ দ্য পার্সন, ওকে, নেম অফ দ্য পার্সোনাল কার অফ শিশির। ওয়ান্ডারার হচ্ছে গাড়িটার নাম শিশিরের। হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্কেপ, কে কে জানতো, সুভাষ ইজ মেল কাজিন নিউ অ্যাবাউট দ্য গ্রেট প্ল্যান। সো এখানটায় লিখবো হাউ ডিড সুভাষ চেঞ্জ হিমসেলফ, ওকে। সুভাষ ড্রেসেস এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফিজ ওয়ার গোল্ড রিবেন, ওকে, যাই হোক এটা লিখতে হবে, চশমা পড়েছিল, ওকে। তাহলে এটাই হচ্ছে তোমাদের লিখতে হবে 3 নম্বর কোশ্চেনটা, সি এর দাগেরটা। এবার তোমাদের চলে আসছে গ্রামারের সেকশন, ডু অ্যাজ ডাইরেক্টেড, হ্যাঁ, যেমন দেওয়া আছে তেমন করতে বলেছে। তো ফার্স্টেরটা আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, এটা কি বলছে, সেন্টেন্স চেঞ্জ করতে বলেছে। তারপরে নাও ডে সাপ্লাই এ ফুড, ওকে, এটাকে রিপ্লেস করতে বলেছে অন্য শব্দ দিয়ে, তার বিপরীত শব্দ দিয়ে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বন, এখানে ইয়ে করতে বলেছে কোন জায়গাটা, ক্লজ যেটা হচ্ছে সে ওয়ার রবীন্দ্রনাথ বনে করে এই করতে হবে। তারপরে দ্য নিউজ দ্যাট শক, সো এটাকে দেখছি আমরা। তো ফার্স্ট এটা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে
এভরি মর্নিং, হ্যাঁ এটাকে ইয়েতে করতে হবে, তাহলে তোমাকে অ্যান্সার এখান থেকে এটুকু লিখতে হবে, এভরি মর্নিং হি হ্যাজ টু গো টু ফর এ ওয়াক। ওকে, তারপরেরটা যেটা রয়েছে, নাউডেজ সাপ্লাই অফ ফুড, নাউডেজ সাপ্লাই অফ ফুড গেন্স ইজ, এটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট তোমাদের যেটা রয়েছে দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার এখানে করতে বলেছি যে ক্লজটাকে আন্ডারলাইন করতে বলেছি। ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। সেকেন্ড কেসেও করতে বলেছে, হ্যাঁ। সো সেকেন্ড কেসে হচ্ছে এইটা। নেক্সট তোমাদের বলেছে বাই দিস নেক্সট ইয়ার দিয়া উইল অ্যাটেন্ড আর ইউনিভার্সিটি, ওকে, ইউনিভার্সিটি ক্লাসেস। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাড অ্যাটেন্ডেড দ্য হার ইউনিভার্সিটি ক্লাসেস। ওকে, সো এটা হয়ে গেল। এবার তো আমরা চলে আসছি ক্লাসিফাই দ্য ফেজ, তারপরে যে তাহলে নাউন ফেজ, অ্যাবজেক্টিভ ফেজ, হ্যাঁ, অ্যাডভার্ব ফেজ, এটাকে আমরা করে রেখেছি। ওই সেন্টেন্সগুলোর মধ্যে ওই যে আমার ঘরটা পূরণ করতে হবে, সেটা হচ্ছে এই ঘরটা। এখানে নাউন ফেজ কোনটাগুলো আছে, অ্যাডজেক্টিভ ফেজ আছে, দেখলাম। সো এইটা ফিল করতে হবে তোমাদেরকে। ওকে, এবার দেখো চেঞ্জ অফ স্পিচ আছে, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে, 3টে আছে, 3টেকে আমরা একসঙ্গে করে রেখেছি, দেখাও। সো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মাই ফাদার টোল মি। সো এইটা হচ্ছে ফার্স্টেরটা, সেকেন্ডটা এবং থার্ডেরটা অ্যান্সার। তোমরা এখান থেকে লিখে নাও। ওকে, এবার চলে আসছে রাইটিংয়ের পার্ট। রাইটিংয়ে বলছে যে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে ফেস্টিভ্যাল সম্বন্ধে আমাদের এতে। সো এখানে এই পয়েন্টগুলোকে ফলো করতে হবে। তো আমি জাস্ট তোমাদেরকে লেখাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ওখানে অনেক কিছু চেঞ্জ করো, হ্যাঁ। সো এখানে দেখো যেটা চেঞ্জ করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড রুবিনা, তোমাদের এখানে বন্ধুর নাম লিখবে এইখানটায়, রুবিনা না লিখে। ওকে, তারপরে দুর্গা পূজা নিয়ে লিখেছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল এনজয়, কোচবিহারের জায়গায় তোমরা নিজেদের জায়গার নাম লিখবে এখানে। ওকে, তারপরে বেশিরভাগ ঠিকই আছে। তারপরে ফার্স্টে তোমার এখানে এই দিক এই সাইডের উপরে তোমাকে লিখতে হবে তোমার বন্ধুর ঠিকানা এবং ডেটটা। তাহলে ঠিকানা লিখবে, ডেট লিখবে, আর এখানে থ্যাংক ইউ বাই ইয়োর কি লিখবে, এখানে নিচে দিকে কি লিখবে, ইয়োর ফ্রেন্ড, ইয়োর FRIEND ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড লিখবে, ইয়োর ফ্রেন্ড, তোমার নামটা লিখবে। সো এইটা হচ্ছে বডিটা, কি লিখতে হবে ভেতরে। আর তোমরা তো জানোই কীভাবে লেটার লিখতে হয়। তাহলে এইটা হচ্ছে তোমার বডিটা, আর কি চেঞ্জ করতে হবে আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিংয়ে দিয়ে প্যারাগ্রাফ লিখতে বলেছে। এখানে এই পয়েন্টগুলো দিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে। ওকে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তোমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ মোস্ট ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট। হ্যাঁ, হি ওয়াজ বর্ন, এত এরকম লিখে পড়ি, এই পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে। তোমরা জাস্ট পজ করে লিখে নাও। তাহলে তোমাদের ইংরাজিটা হয়ে গেল, এবার আমরা জাস্ট অন্যান্য বিষয়গুলো করে থাকবো। এখন যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদার সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও ইতিহাসটা করব 50 নাম্বারের। ফার্স্টে তোমাদের ছক মেলানো আছে বা স্তম্ভ মেলানো আছে। সো স্টার্ট করবার পূর্বে যেটা বলবো সেটা হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন রয়েছে নিচের দিকে দেখো লাল রঙের একটা বাটন রয়েছে, সেটাতে ক্লিক করো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইতিহাস ক্লাস 8-এর ফাইনাল মডেল অ্যাক্টিভিটি 50 নাম্বারের। তো ফার্স্টে দেখো ক একের দাগের ক আর খ স্তম্ভ মেলাতে বলছে। এখানে বলেছে আবহাওয়ার, এটা কি হবে, এটা হবে বেআইনি কর। তারপর হচ্ছে সাহুকার, এটা হবে মহাজন। দাদন অগ্রিমর্থ। তারপরটা হবে রায়ত, সেটা হচ্ছে কৃষকের সঙ্গে সম্পর্কযুক্ত। আরেকবার বলে দিচ্ছি দেখো,
আবু আয়াব যেটা হবে সেটা হচ্ছে বেআইনি কর। সাহুকার যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাজন। দাদন হচ্ছে অগ্রিমর্থ, আর আয়াত হচ্ছে কৃষক। নেক্সট আমরা চলে যাব, দেখো এখানে 2 দাগে কি বলছে, বিদ্রোহ একজন নেতার নাম, কারণ মানে বিদ্রোহটা কেন হয়েছিল। এখানে দেওয়া আছে নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। চলো দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্রোহ, নীল বিদ্রোহ। একজন নেতার নাম, এখানে 2জন করে লেখা আছে, বিষ্ণুচন্দ্র বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। নীলকর কোনো নীল চাষিকে ন্যায্য দাম দেয় না, এটা একটা কারণ। বারাসাত বিদ্রোহ হচ্ছে মীর নিসার আলী বা তিতুমির, ব্রিটিশদের অত্যাচার। কারণটা লিখবো যেমন করে তা লেখা আছে। সাঁওতাল বিদ্রোহ সিধু কানু, বহিরাগত মহাজনদের অত্যাচার। মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা, জমিদারি মহাজন, খ্রিস্টান মিশনারি এবং ঔপনিবেশিক সরকারের অত্যাচার। সো এগুলো হচ্ছে আমার বিদ্রোহ নেতার নাম এবং একটা করে কারণ। এবার দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সত্য মিথ্যা 3 দাগে। 3.1 আছে, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তো বেসিক্যালি এটা হচ্ছে সত্য। সত্যর জন্য সত্যই লিখি, বা টি লিখতে পারি, বা এরকম দিতে পারি, রাইট। 1905 3.2 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার বিভাজন পরিকল্পনা বাস্তবায়িত হয়। হ্যাঁ, 1905-এই হয়েছিল। পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়, এটা মিথ্যা। শিবাজি উৎসব দক্ষিণ বর্ধমানে মহারাষ্ট্রে চালু হয়। তারপর হচ্ছে সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটাও কি হবে মিথ্যা, কারণ আমরা দেখলাম সাঁওতাল বিদ্রোহতে কি দেখলাম, বহিরাগত মহাজনদের। তো এইগুলো হচ্ছে আমাদের 3 দাগে। নেক্সট আমাদের রয়েছে দেখো 4 দাগে। এখান থেকে সঠিকটা বাঁচতে হবে, এখানে দেখো দেওয়া আছে, এখানটায় লিখতে হবে। ফার্স্টে যে 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, তাহলে কাকে দেওয়া হয়, মুর্শিদ কুলি খানকে। তাহলে প্রথমটা অ্যান্সার হয়ে যাবে এইটা। নেক্সট দেখো খয়েরটা কি বলছে, 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যায় স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। তা কার শাসক হবে, সেটা হবে নিজাম নয়, সাদাক খান। এটা হবে অ্যান্সার, সাদাক খান। 3.3 যেটা হবে, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজামুল মুলক। নেক্সট আছে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি হয় কার দ্বারায়, লর্ড লিটনের দ্বারায়। নেক্সট দেখো আমাদের যেটা করব সেটা হচ্ছে 2-4টি বাক্যে উত্তর দিতে বলেছে, সেখানে 5টা কোশ্চেন আছে 5 দাগে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 3 নাম্বার করে। দেখো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে 5.1 কে কি উদ্দেশ্য করে সিভিল সার্ভিস চালু করে। হ্যাঁ, তারপরে এসব এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা একবারে একটা স্লাইডের মাধ্যমে দেখে নেব। তো 5.1-এর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন। ভারতে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করার পিছনে এর প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুতগামী করা। উল্লেখ্য, রাজস্ব বিভাগের কর্মচারীদের দক্ষ করার জন্য সাধারণ কর্মচারীদের দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্য ছিল এটা। 5.2 দেখো, ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করে। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মিশনে। 126টি বিদ্যালয় এবং প্রায় 10,000 ভারতীয় পাশ্চাত্য শিক্ষার সুযোগ পায়। 5.3 পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়। নারী শিক্ষার বিষয়ে বেশি আগ্রহী হয়েছিলেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে রমাবাই
সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন। ওকে, বিধবাদের জন্য তিনি একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 5.4 ইয়ং বেঙ্গল দুটি সীমাবদ্ধতা লেখো। ইয়ং বেঙ্গল দলের শুরুতে এই দলের উগ্র নেতিবাচক মনোভাব নিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে আক্রমণ করে। এই যে শহর কেন্দ্রিক এই আন্দোলনে গ্রামাঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। ওকে, এবার আছে 5.5 ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপন, আইনসভার সদস্য সিপি ও ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটা বিলে ভারতের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদী ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করে শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে বিল প্রত্যাহার হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয় আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলনের পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ওকে, এবার তোমাদের যেটা রয়েছে 6-এর দাগেরগুলো 5 নম্বরের 3টে কোয়েশ্চেন, 5 3 15, 15 15 30 এবং ওদিকে 20 50। দেখো, ফার্স্ট আছে জমি জরিপ রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে উপনবে কী কী পদক্ষেপ নিয়েছিল। সম্পদের বহিরাগমন বলতে কী বোঝো। 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা গুপ্ত সমিতির পরিচয় দাও। এই 3টে কোয়েশ্চেনের আমরা অ্যান্সার দেখে নেব স্লাইডের মাধ্যমে। তো জমি দেখতে পাচ্ছি 6.1 জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের পদক্ষেপগুলো যেটা হচ্ছে, ফার্স্টে আমরা একটা ভূমিকা লিখব। হ্যাঁ, ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা গুরুত্বপূর্ণ ছিল। জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল সেগুলো হচ্ছে, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে জমি জরিপ। সেটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি জরিপের জন্য একজন দল খোঁজেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় জমি জরিপের কাজ শুরু করেন এবং অসমস্ত কাজ শেষ করেন হগ ক্যামেরন। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে নদীপথ। 1764 সালে ব্রিটিশ কোম্পানি ভারতের জেনারেল সার্জারি বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন জেমস রেনেলকে। তিনি বাংলা নদীপথগুলিকে জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেছেন। সেই প্রথম বাংলার নদীর গতিপথ মানচিত্র বানানো হয়। তারপর হচ্ছে বোর্ড অফ রেভিনিউ গঠন। বাংলা জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয়ে তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কাউন্সিল অফ রেভিনিউ তৈরি হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তোলা হয় এবং নাম দেয় বোর্ড অফ রেভিনিউ। লাস্ট পদক্ষেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু। ইজরাদারি ব্যবস্থা সফল না হওয়ায় 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা ব্যবস্থা চালু করে। পরে কর্নওয়ালিস এই সমস্ত বন্দোবস্ত তুলে দিয়ে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ওকে, এবার আমরা দেখব 6.2। দেখতে পাচ্ছ 6.2 কী বলছে, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। সো এখানে যেটা লেখা আছে ঔপনিবেশিক শাসনে প্রসঙ্গত মূল বিতর্ক ঘুরে। তো তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বহির্গমন মনে হচ্ছে সম্পদ বহির্গমন, ইংরেজরা নিয়ে পালিয়েছিল। আবার কি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তো বুঝতে পারছি তোমাদের কতটা লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। বহির্গমন মনে হচ্ছে এখান থেকে আমার চলে যাচ্ছে, ইংরেজরা নিয়ে পালাচ্ছে আবার কি। 6.3 হচ্ছে 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। তারপরে গুপ্ত সমিতিগুলো হচ্ছে অনুশীলনী সমিতি,
দুর্গ সমিতি গেলে হচ্ছে অনুশীলনী সমিতি আছে। ওকে, এখানে দুটো তার কাজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো এটা আমরা পজ করে লিখে নেব। তারপর রয়েছে তোমাদের যুগান্তর দল, তারপর রয়েছে অন্যান্য দল যেগুলো আছে, সো এগুলো পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। তো বেসিক্যালি ইতিহাসের আমাদের মডেল অ্যাক্টিভিটি হয়ে গেল 50 নম্বরের। এরপরে আমরা করব ভূগোল। ওকে, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দাদার সায়েন্স ক্লাসে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল ফাইনাল মডেল অ্যাক্টিভিটি 50 নম্বরের। তোমাদের 50 নাম্বার দিয়েছে, এই নাম্বারটাই তোমাদের ফাইনালে যোগ হবে। তো বেসিক্যালি দেখো এখানে যেটা করতে হবে, ফার্স্টে তোমাদের 9টা আছে এমসিকিউ। তো এমসিকিউগুলো করতে শুরু করব। তারপরে বলে রাখি যারা এখনও এই চ্যানেল নতুন রয়েছে তারা অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো ফার্স্টে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ঠিক জোটই নির্বাচন করো। তো আমার ঠিক জোট যেটা জানি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে পরিচালন স্রোত দেখা যায়। তারপরে যেটা রয়েছে দেখো এবার সেটা হচ্ছে রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে কী হবে মহাদেশীয় এবং মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে নেপাল আর ভুটানের সঙ্গে। নেক্সট আমাদের রয়েছে 1.4 কর্কটীয় উচ্চ বলয় থেকে নিরক্ষীয় নিম্ন বলয়ের দিকে বায়ু প্রবাহিত নিয়ত বায়ু হলো উত্তর পূর্ব আয়ন বায়ু। খ। নেক্সট দেখো 1.5 কি বলেছে, সঠিক জোটটি নির্বাচন করো। 1.5 তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঘূর্ণিবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ হয়, একে ঘূর্ণিবাতের চোখ বলা হয়। ঘটা হবে ঠিক। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র। 1.7 সঠিক জোটটি হলো মেরু অঞ্চল আর বলয়ে বায়ু উচ্চচাপ। ওকে, গ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 1.8 উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্গত সেটি হলো তুন্দ্রা। ঘ হয়ে গেল। 1.9 দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো পম্পাস। নেক্সট আমরা চলে যাব ফাঁক পূরণে। দেখো তোমাদের 2-এর দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্টে রয়েছে 2.1 উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটা স্থানীয় বায়ু হলো লু। এখানটায় কি লিখতে হবে, লু। নেক্সট রয়েছে 2.2 কোনো একটা নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে সমবর্ষণ রেখা দ্বারা চিহ্নিত করা। তাহলে এখানে কি লিখতে হবে, সমবর্ষণ। নেক্সট আমাদের রয়েছে দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর শুষ্ক অঞ্চল হচ্ছে আটকামা মরুভূমি। তাহলে কি হবে, আটকামা মরুভূমি। এবার আমরা করব ঠিক ভুল। বেসিক্যালি দেখো 3-এর দাগে 3.1 রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, এটা ভুল। সমুদ্র থেকে আসে, তাহলে এটা ভুল।
3.2 যেটা বলছে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটাও ভুল। তারপরে 3.3 বলছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনার গ্রীষ্মকাল বিরাজ করে, এটাও ভুল ভুল। এবার চলে আসছে 4 নম্বরের গুলো, 4-এর দাগে কোশ্চেনগুলো, 4.1, 4.2, 3, হ্যাঁ কিছু বাক্যে উত্তর দিতে বলেছে। ওকে, কিছু বাক্যে উত্তর দিতে বলেছে। তো ফার্স্টের কোশ্চেনে দেখো উত্তরটা কি লিখে দেখো, এই রিক্টার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয়, তাহলে কী পরিমাপ করা হয়? ভূমির কম্পের কি হবে, ভূমিকম্পের তীব্রতা, সেখানে লিখতে হবে ভূমিকম্পের তীব্রতা। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে তোমার 2 নম্বরটা, গ্রানাইট শিলা গঠন করা একটা খনিজের নাম হচ্ছে কোয়াটার্জ। কি হয় বটে? কোয়াটার্জ। নেক্সট দেখো রয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা বেশি উৎপাদন করে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। নেক্সট তোমাদের দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 5-এর দাগে কোশ্চেনগুলো। এখানে যেটা বলেছে 5-এর দাগে 2 নম্বর করে কোশ্চেনগুলো আছে। দেখ এখানে যেটা রয়েছে 5-এর দাগে 5.1 ভূমধ্যরের কীভাবে চৌম্বকীয় সৃষ্টি হয়, 2 নম্বর পাকিস্তানের সেচ ব্যবস্থা, 3 নম্বর আমেরিকার পেরি সমভূমি, সব দেশের সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। চলো দেখে নিই অ্যান্সারগুলো। এরপরে যেটা হচ্ছে সেটা দেখো এখানে, ভূভ্যন্তরের কোন স্তরে কিভাবে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে তোমাদেরকে এখান থেকে এটা লিখতে হবে, আমি আর বলছি না, দেখে নাও তোমরা, স্ক্রিনশট মেরে নাও। তারপরটা হচ্ছে পাকিস্তানের জলসেচে কীভাবে কৃষিকাজ করা যায়, তাহলে এখান থেকে এত লেখো পাকিস্তান কি, ওকে, পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের ওপর নির্ভরশীল। ওকে, তো এখান থেকে এটা লেখো, আমরা বলতে পারছি না। নেক্সট তোমাদের রয়েছে 5.3, উত্তর আমেরিকার পেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, এখানটা লিখে নাও। তারপর রয়েছে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, এটা লিখে নাও। এরপর তোমাদের বাকি রয়েছে 6-এর দাগের গুলো, 6-এর দাগের 1, 2 এবং 3। আমরা এই 3টে কোশ্চেন অ্যান্সার দেখে নেব। 6-এর দাগে 1-এরটা হচ্ছে, দেখো অ্যান্সারটা দেখে দাও, লিখে নাও। এরপর আমরা 6-এর 2-এটা দেখবো, আমাজন ও অবহিকার। তো অ্যান্সারটা দেখে নাও তোমরা এখানে স্ক্রিনের মধ্যে, পজ করে লিখে নাও। পম্পাস অঞ্চলটা দেখে নাও ঠিক করে, শস্য ভাণ্ডার কেন বলা হয়, বুঝতে পেরেছ? এর আমাদের কাছে রয়েছে 7-এর দাগের কোয়েশ্চেনগুলো, উদাহরণসহ অগ্নিয়জ্ঞেরা শ্রেণীবিন্যাস করতে বলেছে। দুটো হচ্ছে, একটা নিঃসারী আর একটা হচ্ছে উদ্বায়ী। নিঃসারী এখানে দেওয়া হয়েছে ভগ্নাংশ ডেফিনেশন। চলো এখানে রয়েছে উদ্বায়ী শিলা, ওকে, এবং এখানে লেখা আছে যেগুলো সেগুলো লিখে দাও। নেক্সট তোমাদের রয়েছে 7.2, 30-40 মাঝাংশে কী হচ্ছে জলবায়ু প্রভাব ফেলে, সেটা ব্যাখ্যা করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনের সামনে, সেটা লিখে ফেলো, লিখে নাও 3 নম্বর পয়েন্ট পর্যন্ত, তাহলে অ্যান্সার পেয়ে যাবে।
এবার তোমাদের যেটা রয়েছে চিত্রসহ শৈলরেখা বৃষ্টিপাতের প্রক্রিয়াটা বর্ণনা করতে বলেছে। তো সামনে শৈলরেখা বৃষ্টিপাতের লেখাটা রয়েছে এবং ছবিটা তোমরা এইভাবে এঁকে নিও। শৈলরেখা মানে হচ্ছে পর্বত থাকবে, একটা মেঘ আসবে, হয়েছে, নিয়ে এখানে লেগে পড়ে, এখানে ধাক্কা খাবে, জল হবে। এটা যে শৈলরেখা বৃষ্টিপাত, পাহাড়ে লেগে বৃষ্টিপাত। তো তোমাদের ভূগোলটা হয়ে গেল। তো এবং যেহেতু সব সাবজেক্টগুলো হয়ে গেছে, সবগুলোকে একটা কম্বাইন করে একটা বড় ভিডিও বানাতে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই।